ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলে বাংলাদেশের রপ্তানি কমবে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, সক্ষমতার সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে খরচের জায়গাগুলো কমানোর চেষ্টা করা হচ্ছে। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। ট্রান্সশিপমেন্টের প্রতিবন্ধকতা আসার পরে আমাদের যে সমস্যা হয়েছিল বলে আমরা ধারণা করেছিলাম, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা এই সমস্যা উতরে গিয়েছি। এখন আমরা কস্ট কমানোর কাজ করছি এবং কস্ট কমানোর জন্য যে নিয়ামকগুলো আছে প্রত্যেকটা নিয়ামক আমরা চিহ্নিত করেছি এবং একটা একটা করে সপ্তাহ দুয়েকের মধ্যে আমরা পূর্বের যে খরচ ছিল ইনশাল্লাহ সেই খরচ বা তার থেকে কমে আমরা এই কাজটা করতে পারবো। তো আমাদের এক্সপোর্টের প্রতিযোগিতার সক্ষমতা আরও বাড়বে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কাতারের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। কাতারের দোহায় বিনিয়োগের সুযোগ শীর্ষক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার দেশে বিনিয়োগের পরিবেশ উন্নয়নে অনেক পদক্ষেপ নিয়েছে এবং দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ করার লক্ষ্যে কাজ করছে। এছাড়া একটি রূপান্তরিত বিশ্বে যুব নেতৃত্বকে শক্তিশালীকরণ শীর্ষক একটি ফায়ারসাইড চ্যাটে যোগ দেন প্রফেসর মোহাম্মদ ইউনুস। অনুষ্ঠানটি পরিচালনা করেন মিডল ইস্ট কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্স এবং জর্জটাউন ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র হানায়েল সাহাবি। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাসসকে জানিয়েছেন, দোহার সামিট ভিলেজে বারাহাট মাশেরেব ডাউনটাউনে এটি অনুষ্ঠিত হয়। সরকারি নির্দেশ অমান্য করে থানায় অস্ত্র জমা না দেয়ায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন নাটোরের সিংড়া থানা পুলিশ। পলকের নিজ এলাকা সিংড়া থানার এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে গতরাতে মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগ করা হয়, সরকার গত ২৪ সালের ৫ অগাস্ট পর্যন্ত প্রদান করা সকল আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে অস্ত্রগুলো সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু সরকারের বেঁধে দেওয়ার সময় পার হলেও পলকের হেফাজতে থাকা একটি পিস্তল ও একটি শর্টগান থানায় জমা না দেওয়ায় ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলাটি দায়ের করা হয়। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বর্তমানে একাধিক মামলায় আটক রয়েছেন। মালয়েশিয়া সহ বন্ধ থাকা বিভিন্ন শ্রম বাজার খোলার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে শ্রমিক রপ্তানিকারক এজেন্সিগুলোর সংগঠন বাইরা। দুপুরে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে সংগঠনগুলোর সদস্যরা এই আহ্বান জানিয়েছেন। শ্রমিকরা শীর্ষ বৈদেশিক মুদ্রা আহরণকারী উল্লেখ করে বাইরা সদস্যরা জানান, সব সরকারের আমলে এই খাত অবহেলিত ছিল। বর্তমান সরকারের কাছে তারা অনুরোধ জানিয়েছেন এই খাতে বিশেষ গুরুত্ব দেওয়ার। শ্রমিক রপ্তানি খাতে সিন্ডিকেট ভেঙে বন্ধ থাকা শ্রম বাজার খোলার আহ্বান জানিয়েছেন তারা। এ সময় নতুন বাজার খুঁজে বের করারও দাবি জানিয়েছেন এজেন্সির মালিকরা। যেসব ব্যবসায়ী প্রতিষ্ঠান স্বৈরাচার হাসিনাকে প্রকাশ্যে গণহত্যায় সহায়তা করেছে তারা ধরা ছোঁয়ার বাইরে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, হাটবাজার সহ সর্বত্র স্বৈরাচার হাসিনাকে সহায়তা করা সবাই বহাল তবিয়তে রয়েছে। তিনি বলেন, ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় পতিত স্বৈরাচারের স্বর উঁচু হচ্ছে। শেখ হাসিনা তাদের পাচার করা অর্থ দিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায়। প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে থাকা পতিত স্বৈরাচারের দোসরদের সহযোগিতায় রাস্তায় নামছে পতিত ফ্যাসিস্টরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নীরবতাকেও দুষেছেন রিজভী। পতিত ফ্যাসিবাদের বড় বড় দোসররা অনেকেই প্রশাসনের হেফাজতে ছিল, কিন্তু তারা কিভাবে পালিয়ে যেতে সক্ষম হয়েছে নিশ্চয়ই এখনো প্রশাসনের মধ্যে অনেকেই ঘাপটি মেরে আছেন ফ্যাসিবাদী খুনি দোসরদের সহযোগীরা। হাসিনার গণহত্যাকারী বাহিনীর নেতারা দীর্ঘ ১৫.৫ বছরের ভয়াবহ অপশাসনের জন্য ক্ষমা চাওয়া তো দূরে থাক, উল্টো আদালতে হুমকি দামকি দিচ্ছেন। হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আরো বড় ফ্যাসিস্ট হয়ে ফিরে আসার হুমকি দিচ্ছেন। ঐক্যমত্য কমিশনের সংস্কার সুপারিশের জন্য নির্বাচন কমিশন অপেক্ষা করবে না জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য ইসির এখতিয়ারের মধ্যে যা যা পরিবর্তন করা যাবে সেগুলো করা হবে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে অস্ট্রেলিয়ান হাই কমিশনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, কমিশনের এখতিয়ারের মধ্যে থেকে পরিবর্তনের লক্ষ্য নিয়েই নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ সময় অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ান হাই কমিশনার উসান রাইল বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে বাংলাদেশের পাশে থাকবে তার দেশ। যেগুলো আমাদের ক্ষমতার মধ্যে আছে, আমাদের ইলেকশনের আগে যেগুলো আমরা প্রয়োজনীয় মনে করছি বা করা সম্ভব মনে করছি, উই আর ওয়ার্কিং অন দ্যাট। প্রয়োজনীয় যত কাজকর্ম আছে ইলেকশনের জন্য সেগুলো আমরা করার জন্য উদ্যোগ নিয়েছি এবং উই আর সিরিয়াসলি ওয়ার্কিং অন দোজ এরিয়াস। মিরপুরের রূপনগর আবাসিক এলাকার বিভিন্ন গলিতে অবৈধভাবে নির্মিত পকেট গেট উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে এই অভিযান চালায় ডিএনসিসি। বাড়ির মালিক সমিতি অবৈধভাবে বানানো এসব গেট উচ্ছেদ করা হয়। এ সময় এলাকাবাসী বলেন, পকেট গেটগুলো রাত 10টার মধ্যেই বন্ধ করে দেওয়া হয়। এতে আবাসিক এলাকায় থাকা ভাড়াটিয়ারা রাতে বাসা বাড়িতে ঢোকার সময় ভোগান্তিতে পড়েন। তাই পকেট গেটগুলো ভাঙার উদ্যোগকে স্বাগত জানান বাসিন্দারা। এদিকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, গলির গেটগুলো অনুমোদনহীন এবং অবৈধ। মানুষের স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি করে এমন স্থাপনা উচ্ছেদে অভিযান চলমান থাকবে। স্থগিত করা হয়েছে চলতি বছরে অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপ। আগামী বছর এই প্রতিযোগিতার আয়োজন করা হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে দক্ষিণ এশিয়ার ফুটবলের অভিভাবক সংস্থা সাফ। আগামী জুন-জুলাইয়ে শ্রীলঙ্কায় বসার কথা ছিল দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফের 15তম আসর, কিন্তু চলতি বছর টুর্নামেন্টটি আর আয়োজন করা হচ্ছে না। আগামী বছর বিশ্বকাপ ফুটবল রয়েছে। সাফের আসরটি আয়োজনে সদস্য দেশ, সমর্থক ও গণমাধ্যমের সহযোগিতা চেয়েছে দক্ষিণ এশিয়ার ফুটবল সংস্থা। সাফ এ বছরের শুরুতে হোম অর অ্যাওয়ে ভিত্তিতে আয়োজনের পরিকল্পনা ছিল। মার্কেটিং পার্টনার স্পোর্টস 5ও এতে সম্মত ছিল, পরবর্তীতে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদ এবং উপাচার্য পদত্যাগ করেছেন। এই খবরে গতকাল মধ্যরাতে 57 ঘণ্টা পর অনশন ভেঙে আনন্দ মিছিল করেন শিক্ষার্থীরা। আজ ফের আনন্দ মিছিল করার কথা রয়েছে। এদিকে বিবৃতিতে কুয়েট শিক্ষক সমিতি জানিয়েছে, সুষ্ঠু তদন্ত ছাড়া চাপের মুখে উপাচার্য উপাচার্যের অব্যাহতির সিদ্ধান্তে ন্যায় বিচার পরাজিত হয়েছে। আজিজুল ইসলামের ক্যামেরায় খুলনা থেকে আবু তৈয়বের পাঠানো রিপোর্টে বিস্তারিত। দীর্ঘ প্রতীক্ষা, কঠিন অনশনের পর শিক্ষার্থীদের দাবি আদায়। অবশেষে পদত্যাগ করলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ মাসুদ এবং উপাচার্য অধ্যাপক এস.কে শরীফুল আলম। দাবি আদায় হয় 57 ঘণ্টার অনশন ভেঙে আনন্দ মিছিলের প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা। আমি মনে করি এই বিজয়টা শুধু আমাদের না, পুরো বাংলাদেশের, কারণ বাংলাদেশের প্রায় সকল ভার্সিটি আমাদের সাথে একাত্মতা পোষণ করেছে। যে ভিসি আমাদের রাজনীতি মুক্ত ক্যাম্পাসে রাজনীতি আনার চেষ্টা করবে না, এমন ভিসি আমরা চাই। এদিকে শিক্ষক সমিতির বৈঠকের পর বিবৃতিতে নিন্দা জানানো হয় চাপের মুখে উপাচার্য এবং উপাচার্যের অব্যাহতির সিদ্ধান্তকে। সুষ্ঠু তদন্ত ছাড়া চাপের মুখে ভাইস চ্যান্সেলর ও ভাইস চ্যান্সেলরের অব্যাহতি সিদ্ধান্তে মূলত ন্যায় বিচারের পরাজয় হয়েছে। গৌরবান্বিত জুলাই গণঅভ্যুত্থানের দীর্ঘ 8 মাস পরেও যদি শিক্ষা প্রতিষ্ঠানে এহেন কার্যক্রম চলতে থাকে, তা শুধু বিশ্ববিদ্যালয় নয়, সমগ্র বাংলাদেশের রাষ্ট্রীয় শৃঙ্খলা ভেঙে ফেলতে পারে জানিয়ে শিক্ষক সমিতি উদ্বেগ প্রকাশ করছে। এর আগে গতকাল মধ্যরাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উপাচার্য এবং উপাচার্যের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়। শিক্ষার্থীদের জুস খাইয়ে অনশন ভাঙান কুয়েট তদন্ত কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খান। শিক্ষা মন্ত্রণালয় জানায়, বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে দায়িত্ব দেওয়া হবে জ্যেষ্ঠ এক অধ্যাপককে। শিগগিরই স্থায়ী নিয়োগের জন্য গঠন করা হবে সার্চ কমিটি। গত 18 ফেব্রুয়ারি কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হন। এরপর আবাসিক হল বন্ধ, 37 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার সহ বিভিন্ন ঘটনায় উপাচার্যের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস, যা ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও। ইতিমধ্যে বহিষ্কার আদেশ প্রত্যাহার এবং খুলে দেওয়া হয়েছে সব আবাসিক হল। এনটিভি নিউজ ডেস্ক। রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপি প্রস্তাবিত 31 দফা বাস্তবায়নে উত্তরাঞ্চলের 3 জেলায় চলছে প্রশিক্ষণ কর্মশালা। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তৃণমূল নেতাকর্মীদের প্রশ্নের উত্তর দিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে দিনব্যাপী পৃথক এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। জেলা বিএনপির সহযোগিতায় এসব কর্মশালায় আয়োজন করে কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটি। দিনাজপুরে নাজমা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই কর্মশালায় দিনাজপুর জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৩৫০ শতাধিক নেতাকর্মী অংশ নিয়েছেন। কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত আছেন। বরগুনায় বেড়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। চিকিৎসক সংকটে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। রয়েছে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের অভাব। সংকট মোকাবেলায় মশক নিধনকেই বেশি গুরুত্ব দিচ্ছেন স্থানীয় প্রশাসন। বরগুনা থেকে সোহেল হাফিজের রিপোর্ট। জেলার ১২ লাখ মানুষের একমাত্র চিকিৎসা কেন্দ্র বরগুনা জেনারেল হাসপাতাল। ৫৬ জন চিকিৎসকের পদ থাকলেও বর্তমানে চিকিৎসক রয়েছেন মাত্র ১৭ জন। এদিকে বরগুনায় ডেঙ্গুর প্রাদুর্ভাব যেমন বেড়েছে, তেমনি বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। ডেঙ্গু রোগীদের ৫টা টেস্ট, ৩টে এখানে হয়, 2টার জন্য বাইরে যেতে হয়। বারবার ব্লাড টানার পরিপ্রেক্ষিতে একবার ব্লাড টানার জন্যই বাইরে চলে যাচ্ছে। পেটে ব্যথা করতেছে, এরপর আসছে জ্বর, আবার যাই। ডক্টর কইছে ১,০০০-এর নিচে নামলে আমরা রাহি না। এখন তো আমরা কইছি স্যার ওর আব্বু নই, আমি গরিব মানুষ নেই, মুখে আমি তো আজকে দিন রাখেন। সরকারি হসপিটালে যেমন ওষুধ তাদেরই দেওয়ার কথা, কিন্তু যে কিনা না লাগে এগুলা। তারপর এই জায়গায় শুধু দেওয়ার মতন একটা স্লাইন দিয়েছে শুধু। বর্তমানে এ হাসপাতালে নারী ও শিশু সহ ডেঙ্গু রোগী রয়েছে ২৮ জন, মৃত্যু হয়েছে ১ জনের। অন্যদিকে ডায়রিয়া রোগী ভর্তি রয়েছে ৪০ জনেরও বেশি। আমাদের গত বছর অভিজ্ঞতা আছে, সেই হিসাবে আমরা ডেঙ্গু পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যা যা করার সব প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। ডেঙ্গুর একটা পর্যায়ে একটু ক্রিটিক্যাল পর্যায়ে চলে গেলে আইসিইউ কেয়ার প্রয়োজন হয়। আমাদের এখানে আইসিইউ সেবাটা আমাদের এখনো চালু হয়নি, তো সেক্ষেত্রে ওই ধরনের ক্রিটিক্যাল পেশেন্টদেরকে আমাদেরকে রেফার করতে হয়। ডেঙ্গু পরিস্থিতি সামলাতে জরুরি ভিত্তিতে মশক নিধন সহ চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের দাবি ভুক্তভোগী এলাকাবাসীর। সোহেল হাফিজ, এনটিভি নিউজ, বরগুনা। কক্সবাজারের বাঁকখালী নদী তীরের জমি দখলমুক্ত ও দূষণমুক্ত করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। সকালে বাঁকখালী নদীতে প্রস্তাবিত নৌবন্দরের জমি পরিদর্শনকালে তারা একথা বলেন। দুই উপদেষ্টা কস্তুরাঘাট পৌঁছে নদী তীরের অবৈধ স্থাপনা, অপরিকল্পিত ড্রেজিং, পৌরসভার ভাগার পরিদর্শন করেন। পরিবেশ উপদেষ্টা বলেন, কক্সবাজারের প্রায় ১২,০০০ একর বনভূমি বন বিভাগকে ফিরিয়ে দেওয়া হয়েছে। বাঁকখালী নদীতে দূষণমুক্ত করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। এ সময় নৌপরিবহন উপদেষ্টা বলেন, নদী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে, নদী দখলদারকারীদের ছাড় দেওয়া হবে না। কক্সবাজারের মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরকে ঘিরে দেশে বড় ধরনের সম্ভাবনা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান। দুপুরে চট্টগ্রাম বন্দর অডিটোরিয়াম মিলনায়তনে বন্দর দিবসের অনুষ্ঠানে তিনি আরও বলেন, ভৌগোলিক সীমানা, যোগাযোগ ব্যবস্থা সহ নানা কারণে গভীর সমুদ্র বন্দরে বিভিন্ন দেশ বিনিয়োগ করতে আগ্রহী। ইতোমধ্যে বে টার্মিনাল চ্যানেলে ব্রেক ওয়াটার নির্মাণে বিশ্বব্যাংকের সাথে চুক্তি স্বাক্ষর হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে বরিশাল সিটি মেয়র ঘোষণার দাবিতে দায়ের করা মামলার শুনানি চলাকালে আদালত প্রাঙ্গণের সামনে বিক্ষোভ করেছে দলের সমর্থকরা। সকালে শুনানি চলাকালে আদালত প্রাঙ্গণ ঘেরাও করে বিক্ষোভ করে ফয়জুল করিমের অনুসারীরা। কয়েকশো নেতাকর্মী আদালতের ভেতরে ঢুকতে চাইলে বাধা দেয় পুলিশ। পরে আদালত আগামী ৫ মে পরবর্তী শুনানির দিন ধার্য করেন বরিশাল নির্বাচনী ট্রাইব্যুনাল। এ খবর শুনে বিক্ষোভ কর্মসূচি শেষ করেন তারা। ২০২৩ সালের অনুষ্ঠিত বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে বিজয়ী ঘোষণার জন্য গত ১৭ এপ্রিল মামলা দায়ের করা হয়। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে পুষ্টির অভাবে নানা স্বাস্থ্য সমস্যা সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেছেন
পুষ্টি বিশেষজ্ঞরা। দুপুরে সাভার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে খাদ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক সেমিনারে এসব কথা বলেন বিশেষজ্ঞরা। দেশে খাদ্য নিরাপত্তা ও ক্ষুধা নিবারণের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হলেও সে তুলনায় পুষ্টিমান অর্জিত হয়নি বলে জানান বিশেষজ্ঞরা। সেমিনারের সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকার এবং পুষ্টি বিশেষজ্ঞরা বক্তব্য রাখেন। সিরাজগঞ্জের এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের ডিএনএ দিবসের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট ও বায়োটেকনোলজি বিভাগের আয়োজনে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে দিবসটি পালন করা হয়। খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট ও বায়োটেকনোলজি বিভাগের শিক্ষক শিক্ষার্থী সহ সকলের অংশগ্রহণে শোভাযাত্রা শেষে অডিটোরিয়ামে আলোচনা সভা ও বিজ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমিরেটাস ও অ্যাডভাইজার প্রফেসর ডক্টর হোসেন রেজা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে হবে। নেতাকর্মীদের ত্যাগ বৃথা যেতে দেয়া হবে না। বিএনপি ধারাবাহিকভাবে দেশের সংস্কার করেছে উল্লেখ করে তিনি বলেছেন, ৩১ দফা সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে যখন দলের চেয়ারপারসন ও মহাসচিব কারাগারে ছিলেন। রংপুর বিভাগের ৩ জেলায় দলের কর্মশালায় এসব বলেন তারেক রহমান। ফারুক হোসেন, সাজাদুর রহমান ও লুৎফর রহমান মিঠুকে সাথে নিয়ে ইমরুল আহসানের রিপোর্ট। ৩১ দফা সংস্কার প্রস্তাব নিয়ে উত্তরের ৩ জেলা দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে একযোগে কর্মশালার আয়োজন করে বিএনপি। প্রশ্ন করবেন অনুষ্ঠানে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে নেতাকর্মীদের প্রশ্নের উত্তর দেন তারেক রহমান। ৩১ দফা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ তার দল উল্লেখ করে তিনি বলেন, এ কারণেই মানুষের দোরগোড়ায় যাচ্ছেন তারা। তিনি বলেন, দেশের ভালো কাজের ৭০% বিএনপি সরকার করেছে। বিএনপি দেশের সংস্কার শুরু করেছিল শহীদ জিয়ার সময় থেকে। বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র, দেশনেত্রী খালেদা জিয়ার সময় প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে সংসদীয় পদ্ধতি, ধারাবাহিকভাবে আমরা সংস্কার করেছি। সেটি শিক্ষা, সেটি প্রশাসন, সেটি দেশ পরিচালনা, সেটি স্বাস্থ্য, সেটি খাদ্য উৎপাদন, কৃষি, সব ক্ষেত্রে বিএনপি কোনো না কোনোভাবে সংস্কারের অবদান রেখেছে, সংস্কার করেছে বিএনপি। তারেক রহমান বলেন, বিএনপির প্রস্তাবে কাঠামোগত সংস্কারের পাশাপাশি মানুষের ভাগ্য উন্নয়নের কথাও আছে। রাষ্ট্র মেরামতের ভাবনার কথাও সবার আগে বিএনপি উপস্থাপন করেছে বলে উল্লেখ করেন তিনি। আজ অনেকেই অনেক সংস্কারের কথা বলছেন, আমি কারো সমালোচনা করতে চাই না। আমাদের উপস্থাপন, সংস্কার উপস্থাপন এবং তাদের সংস্কার উপস্থাপনের মধ্যে একটি পার্থক্য আছে। আমি চাপের মুখে দিয়েছি, যখন নিষ্পেষিত, আমার মহাসচিব তখন জেলে, আমার পার্টির চেয়ারপারসন তখন জেলে, আমার শত হাজারো নেতাকর্মী তখন জেলে, আমার লক্ষ লক্ষ নেতাকর্মী তখন মিথ্যা গায়েবী মামলায় আদালতের বারান্দায় ঘুরে বেড়াচ্ছে। জেলের মতভেদ থাকলেও তা যেন গণতন্ত্রে উত্তরণে বাধা হয়ে না দাঁড়ায় সে বিষয়ে সব মহলকে সচেতন থাকার আহ্বান জানান তারেক রহমান। বলেন, বিরোধী নেতাকর্মীদের দীর্ঘদিনের সংগ্রাম বৃথা যেতে দেওয়া হবে না। আমরা যেই সংগ্রামে রাজপথে নেমে এসেছিলাম বিগত 15 বছর ধরে, গণতন্ত্রের প্রতিষ্ঠা, যেই সংগ্রামের জন্য আমাদের বহু নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে, বহু নেতাকর্মী আমাদের আজকে পঙ্গুত্ব বরণ করেছে, তাদের এই বলিদানকে কোনোভাবে বৃথা দিতে যাওয়া যাবে না। জুলাই আগস্টের আন্দোলনে পৃথিবীর কোনো দেশে যুদ্ধ না হলে শিশু হত্যা হয় না। এই শিশুগুলোর বলিদান কেন? শুধুমাত্র গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। কাজে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার প্রতিটি নেতাকর্মী আজকে প্রতিজ্ঞাবদ্ধ যে বাংলাদেশে যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে হবে। বাংলাদেশে যে কোনো মূল্যে মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। জাতীয় নির্বাচন সামনে রেখে জনগণের সাথে সম্পর্ক বাড়াতে নেতাকর্মীদের নির্দেশনাও দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আজকের এই অনুষ্ঠান। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাক্ষাৎ করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানির সাথে। কাতারের রাজধানী দোহায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে উভয়ের সাথে বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের কাতার সফরের শেষ দিনে দেশটির প্রধানমন্ত্রীর সাথে এ বৈঠক অনুষ্ঠিত হলো।
বৈঠকে দু দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে উভয়ের আলোচনা হয়েছে। 4 দিনের সফর শেষে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে দোহা থেকে রোম যাবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আগামী দিনে এমন একটা বাংলাদেশ হোক যেখানে কোনো বৈষম্য থাকবে না। সকল দুঃশাসন ও দুর্নীতি বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার কথাও বলেন তিনি। বিকেলে রাজধানী মিরপুরে নিজ নির্বাচনী এলাকা ঢাকা 15 আসনের ইব্রাহিমপুর বাজারে গণসংযোগকালে এ কথা বলেন তিনি। গণসংযোগকালে তিনি নির্বাচনী এলাকার জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে তাদের কাছে দোয়া কামনা করেন। এ সময় সবার অধিকার প্রতিষ্ঠিত করার কথা উল্লেখ করে শফিকুর রহমান বলেন, যে দলের এবং ধর্মেরই হোক, মানুষ যেন তার অধিকার পায়। সমাজের সর্বস্তরে ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক, এমন এক মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন জামায়াতে ইসলামের আমির। আমরা আগামীর এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে বৈষম্য থাকবে না, কোনো দুঃশাসন থাকবে না, দুর্নীতি থাকবে না। মানুষ মানুষকে ভালোবাসবে, সম্মান করবে এবং সবার অধিকারটা প্রতিষ্ঠিত হবে। সে যে ধর্মের হোক, যে দলের হোক, কিন্তু মানুষ যেন তার অধিকারটা ঠিকমতো পায় এবং ন্যায় বিচার যেন সমাজের সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়। কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে ভারত ও পাকিস্তানের চলমান উত্তেজনার কারণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশে তার নির্ধারিত সফর বাতিল করেছেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছেন। আগামী 27-28 2 দিনের সফরে বাংলাদেশে আসার কথা ছিল পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের সফরকালে বেশ কয়েকটি চুক্তি সই হওয়ার কথা ছিল। পারস্পরিক সমঝোতার ভিত্তিতে পরবর্তীতে সফরের সময়সূচি নির্ধারণ করা হবে বলে পাক পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। হত্যার উদ্দেশ্যে নয়, বন্ধুর ডাকে মারামারি করতে গিয়ে এক পর্যায়ে নিহত হয়েছে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ। হত্যা মামলার প্রধান আসামি মেহরাজকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে এমন তথ্য দিয়েছে সে। র্যাব 1-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল করিম সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য দেন। র্যাব জানায়, বান্ধবীর ফোন পেয়ে অন্য বন্ধুদেরকে সাথে নিয়ে পারভেজকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্য ছিল তার। তবে মারামারির এক পর্যায়ে পারভেজ নিহত হন বলে বর্ণনা দেয় মেহরাজ। ঘটনার পর পুলিশ থেকে বাঁচতে গা ঢাকা দেয় মেহরাজ। অবশেষে মেহরাজকে বুধবার রাতে গাইবান্ধা থেকে গ্রেফতার করে র্যাব। এদিকে এই হত্যা মামলার 3 নম্বর আসামি মোহাম্মদ মাহাতির হাসান আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। প্রাথমিকভাবে হত্যা যে তার যে বন্ধু বান্ধবরা আছে ডাক দিয়েছেন যে হ্যাঁ একটা সমস্যা হয়েছে, একজনের সাথে আমাদের প্রবলেম হয়েছে, তাকে আমরা একটু জিজ্ঞাসা করি। প্রাথমিকভাবে সত্যতা স্বীকার করেছে। অপরাধের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় নিয়ে আসলে অন্তত আমরা খুব বেশি ইনকোয়ারি করতেছি এই মুহূর্তে। আমরা চাচ্ছি যে অপরাধের আসল রহস্যটাকে কেন, বাট সে যে সম্পৃক্ত আছে সেটা আর কি সে স্বীকার করেছে। তাওহিদ হৃদয় নিষেধাজ্ঞায় বলবৎ রাখল বিসিবির নতুন তৈরি করা টেকনিক্যাল কমিটি। চ্যাম্পিয়নশিপ নির্ধারণে গুরুত্বপূর্ণ ম্যাচে গাজী ক্রিকেটার্সের বিপক্ষে তাই অধিনায়ককে ছাড়াই নামতে হবে মোহামেডানকে। রিপোর্ট বর্ষণ কবিরের। তাওহিদ হৃদয়ের যে নিষেধাজ্ঞা নিয়ে এত পানি গড়িয়েছে বুড়িগঙ্গায়, সেটি এখন তৈরি করেছে নতুন হাস্যরস। আম্পায়ার্স কমিটির এখতিয়ার না থাকা সত্ত্বেও আইনের পরিবর্তন করা হয়েছিল 2 ম্যাচের নিষেধাজ্ঞা কমানোর। এই আইনের ফাঁক গোলে মোহামেডান অধিনায়ক খেলেও ফেলেন একটি ম্যাচ। তাকে নিষিদ্ধ কাণ্ডে আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার SI সৈকত পদত্যাগপত্র দেয়ায় পুরো ক্রিকেট আঙ্গনে যে সমালোচনা শুরু হয়, সেখান থেকে নিজেদের অবস্থান পরিবর্তনে বাধ্য হয় ফারুক আহমেদের বোর্ড। সিদ্ধান্তটা আমরা নিয়েছি, দায়টা আমাদেরই। কিন্তু এটা স্বাভাবিক। হ্যাঁ, কেউ হয়তো একটু আমাদেরকে অনুরোধ করতে পারে, ভাই এই নিয়মটা বদলান, আমাদের এই অসুবিধা হবে, তারা বলতেই পারে এবং তারা চাপও সৃষ্টি করতে পারে। আমাদের কাজ হচ্ছে সেই চাপটা অ্যাবজর্ব করা এবং নিয়ম যেটা আছে, বই যে কথা বলে সেই অনুযায়ী করা, মানুষকে কনভিন্স করা যে না এইটা এইভাবেই হবে। সেই কাজটা আমরা ঠিকভাবে করতে পারিনি, তো এই দায়টা আমাদেরই নিতে হবে। প্রিভিয়াস ল বুকটাই এটাকে আমরা অনুসরণ করব যেটা ছিল। তাওহিদ হৃদয়ের মতো একটা জাতীয় দলের খেলোয়াড়ও হোক কিংবা তৃতীয় বিভাগের একটা খেলোয়াড়ও হোক, সবার জন্য একই জিনিস হওয়া উচিত। কিন্তু এই টেকনিক্যাল কমিটি এটাও মনে করছে, জাতীয় দলে যে ক্রিকেটাররা প্রতিনিধিত্ব করছেন তাদের হতে হবে আরও সংযমী। এবং ওই কাজটা বোধহয় আমরা খুব ভালোভাবে করছি না বলে আমাদের মধ্যে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে, কিন্তু আমরা পুরো ক্রিকেট মহলের মধ্যে।
এবং এটার থেকে আমাদের বেরিয়ে আসার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে কিন্তু জাতীয় দলের খেলোয়াড়রা। হৃদয়ের এই শাস্তি বহাল রাখাতেও সৈকতের ঘরোয়া লিগে আর ম্যাচ পরিচালনা করার সম্ভাবনা খুবই ক্ষীণ। আইন ও রীতি ভঙ্গের ঘটনায় আশাহত আইসিসির এলিট আম্পায়ার তার ঘনিষ্ঠজনকে জানিয়েছেন অনেক হয়েছে, তার আত্মমর্যাদার সঙ্গে কোনো সমঝোতা নয়। বর্ষণ কবির, এনটিভি নিউজ, ঢাকা।